বাইশারি জমিদার বাড়ি, যা সাতানি জমিদার বাড়ি নামেও পরিচিত। স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে যে এই বাড়ির সামনে থেকে জুতা পায়ে কেউ হেঁটে যেতে পারতেন না, এমনকি প্রজারাও। সামান্যতম অপরাধের জন্য দেয়া হতো কঠোর থেকে কঠোরতম শাস্তি। শোষণ এবং অত্যাচার করাই ছিল এই জমিদারের মূলনীতি। প্রজা এবং জনগণের কথা তিনি কখনো চিন্তাই করেননি। বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম কালো অধ্যায় হচ্ছে এই জমিদারের অধ্যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভ্রমণ এবং খাওয়া দাওয়া ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। আজকে আমরা ঘুরতে ঘুরতে হারিয়ে যাব বাইশারি জমিদার বাড়ি, স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় সাতানি জমিদার বাড়ি। ঢাকার বাইরে থেকে ভ্রমণে আসতে হলে অবশ্যই বানারীপাড়া খেয়াঘাট হয়ে এপারে আসতে হবে। এপারের ঘাটের নাম হচ্ছে শিয়ালকাঠি ঘাট। সেখান থেকে ঘাটে উঠে অনেকগুলো গাড়ি দেখা যাবে, সেগুলোর মধ্যে রয়েছে অটো গাড়ি, লেগুনা, এছাড়াও রয়েছে মোটরসাইকেল এবং খোলা ভ্যান, যেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা প্রাইস নির্ধারণ করা, মানে প্রত্যেকটাতে নির্ধারিত প্রাইজেই আপনাদের যাতায়াত করতে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে, আপনারা যদি অনেক দূরে থেকে আসেন তাহলে তো তেমন কিছু জানবেন না এলাকার। তো সেই সুবাদে অবশ্যই আপনাদের একটু দামাদামি করে নিতে হবে গাড়িওয়ালাদের সাথে। আদারওয়াইজ কিন্তু যেখানের ভাড়া যতটুকু তার থেকে বেশিও তারা নিয়ে নিবে আপনাদের কাছ থেকে। তো সেখান থেকে যদি আপনারা মিশুক গাড়ি কালেক্ট করেন তাহলে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি 30 টাকা করে নিবে। তো ইন্ডিভিজুয়ালি 30 টাকা করে যদি আপনারা যেতে চান তাহলে 2-1 হলেই চলবে। আর যদি বেশি মানুষ হন তাহলে আপনারা অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করে নেবেন, তাহলে সেটা সব থেকে বেটার হবে। আমরা যেহেতু মাত্র 4 জন ছিলাম, তো আমরা ছোট্ট একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি মাত্র 100 টাকা করে। তো যাতায়াত হচ্ছে 200 টাকা। উনি আমাদের সাথেই সঙ্গ দিবেন। আসলে গ্রামাঞ্চল আমার বাড়ি, তারপরেও আমি আসলে গ্রামাঞ্চলের সৌন্দর্যতায় বরাবরই মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর প্রকৃতি, আর এখানে এত সুন্দর প্রাকৃতিক বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। যেতে যেতে আপনাদের যে পথটুকু দেখবেন প্রত্যেকটা পথেই আপনাদের মনে হবে, প্রত্যেকটা অংশই মনে হবে দর্শনীয় স্থান। খানিকটা পথ পেরুতেই আপনাদের সামনে চলে আসবে ইটের রাস্তা, যেই রাস্তাতে জার্নি করাটা মোটামুটি একটুখানি কষ্টদায়ক। হাতের ডানে বামেই রয়েছে ফসলের জমি, দিগন্ত জোড়া ফসলের মাঠ। বাংলার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সাতানি জমিদার বাড়ির দিকে। সাতানি জমিদার বাড়িতে প্রবেশের পূর্বেই আপনারা এরকম একটা মন্দির দেখতে পাবেন, যেখানে সর্ববৃহৎ একটি মূর্তি স্থাপন করা হয়। বলা হয়ে থাকে অত্র অঞ্চলের চতুর্দিকে যত হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা সবাই একত্রিত হন এখানে। তার থেকে একটু সামনে এগোতেই দেখলাম হাতের ডানে দিগন্ত জোড়া ফসলের মাঠ, আমন ধানের মাঠ, যেটা কিন্তু সব থেকে বেশি অপরূপ সৌন্দর্য। তো আপনারা যে গাড়ি ভাড়া করেন না কেন, গাড়িটা নিয়ে কিন্তু একেবারেই ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার সময় মনে হবে যেন অন্ধকার কোনো গহীন জঙ্গলে হারিয়ে যাচ্ছি। সেই সাথে শুনতে পাবেন উপর থেকে কিচিরমিচির আওয়াজ। যখনই চোখ মেলে উপরের দিকে তাকাবেন তখনই দেখতে পাবেন দিনের বেলা হলেও শত শত বাদুড় দিয়ে ভরা। আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া টোটোওয়ালা তিনি কিন্তু একেবারেই ভিতরে প্রবেশ করে নিয়ে যাচ্ছেন আমাদের তার হেলিকপ্টার করে। যেহেতু তিনি সেখানকার স্থানীয়, সেহেতু তিনি ভালো করেই জানেন কোথায় কিভাবে যেতে হবে। ঐতিহাসিক কোনো স্থানে ঘুরতে গেলে প্রথমেই কিন্তু আমাদের ভেতরে নানান প্রশ্নের জন্ম হয়। তো আমরাও প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করতেছিলাম যে আসলে এই বিল্ডিংগুলো কত বছর বয়স হবে এবং এত বছর বয়সেও তারা কিভাবে শক্ত দালানের মতো দাঁড়িয়ে রয়েছে। যেহেতু দর্শনীয় স্থান, তাই আমরা প্রথমেই ঘুরে ঘুরে দেখছিলাম। বাংলাদেশে বহু জেলায় এরকম জমিদার বাড়ি রয়েছে, বহু পুরনো এবং অনেক আকর্ষণীয়। এখানে প্রায় 22 একর জমির উপরে 24টি দালান নির্মাণ করা হয়েছে। 24টি দালানের মধ্যে একটি দালানের নাম ছিল বালাখানা, যেখানে তৎকালীন সময়ের নায়েবরা বসতেন। বিল্ডিংগুলোর মধ্যে কয়েকটি বিল্ডিং ব্যবহৃত হতো ধর্মীয় উপাসনালয়ের জন্য তথা মন্দির হিসেবে। বিল্ডিংগুলো এতটাই পুরনো যে এখন আসলে একেবারে খুঁজে পাওয়া দুষ্কর কোনটা তাদের প্রাসাদ ছিল আর কোনটা ছিল মন্দির। তবে আকার আকৃতিতে কিছুটা আঁচ করা যায়। মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য মন্দির ছিল রাধা মাধব মন্দির, কালী মন্দির ও দুর্গা মন্দির। এখানকার এলাকাটি এতটাই নিস্তব্ধ আপনার মনে হবে যে একটা ভুতুরে বাড়ি। তারপরে আপনি যখন খোঁজ দিবেন তখন স্পষ্টই জানতে পারবেন যে এই বাড়িটাকে ভুতুরে বাড়ি হিসাবেই বলা হয়। বিল্ডিংগুলো এতটাই পুরনো হয়েছে যে একেবারেই নড়বড় অবস্থা। তথাপিও কিন্তু বেশ কয়েকটা বিল্ডিং এর ছাদে আরোহণ করা যায়। তো সেরকম একটা ছাদেই আমরা আরোহণ করতে যাচ্ছি। উপরে গিয়ে দেখবো আসলে উপরটার কি অবস্থা হয়েছে। প্রবেশ পথটা মোটামুটি শক্তই ছিল, কেননা এখানে পর্যটকদের আগমন ঘটেই থাকে। এটা হচ্ছে একেবারে উপরের সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর। এই বিল্ডিংগুলো এত বেশি পুরনো, এগুলোর বয়স কত হবে আনুমানিক ভাই? ভাই সম্ভবত 2-250 বছর। আচ্ছা, 2-250 বছরের বেশি হবে। এখানে মানে আসলে উপরে ওঠাটা মূলত রিস্ক, এখানে ওঠাটা আসলে মোটেই ঠিক নয়, কিন্তু তারপরে আমরা উঠে আসছি সুন্দর জায়গা পরিদর্শনের জন্য। আমাদের কাছে যেহেতু ড্রোন নাই, ড্রোন থাকলে উপর থেকে আমরা একটু শট নিতে পারতাম, ওইখান থেকে দেখা যেত। উপর থেকে দেখতে পাখির চোখে অসম্ভব সুন্দর দেখা যায়। আমরা কিন্তু একেবারে ছাদের উপর থেকেও দেখছি, সেটাও কিন্তু মোটামুটি সৌন্দর্যের কোনো অংশে কম নয়। লম্বা সময় ঘোরাফেরার মাধ্যমে আমরা পরিদর্শন করেছি, এবার হবে পর্যবেক্ষণমূলক পরিদর্শন। না, কোনো নিদর্শন নাই। এইখানে কি যেন একটু আছে, সিঁড়ির পিছনটা। এদিকে তো আরো বিল্ডিং আছে।
জি জি একটু বন্ধ ছিল। এই সাইড থেকে দোতলা ওঠার একটা ইয়ে আছে, সিঁড়ি আছে। এই যে ভিতরটাতে কিন্তু প্রচন্ড অন্ধকার, এটা একেবারে ভুতুরে জায়গা। তো এই যে এখান থেকে উপরে একটা ওঠার সিঁড়ি আছে আর ভিতরেও আছে, যেদিন কি জাম হয় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। আসলে মানে খুব ভয়ঙ্কর একটা এই জায়গা। ফ্ল্যাশ জ্বালাই দেই আমি। ফ্ল্যাশ জ্বালে আসলে উপর দিকে একটু যাই, উপরে অবশ্য যাওয়া যায়, কেননা বাবা এই জায়গা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ছাদে ওঠার সিস্টেমও আছে, আমরা চলে আসছি। এখানে পুরোই অন্ধকার, গাছপালায় ঘেরা। আসলে আসলে মানে উপরে থেকে আরো কিন্তু সুন্দর দেখা যেত। আমরা আছি এটার উপরে, আসলে মানে একটা ড্রোন হলে উপর থেকে দেখা যেত। তো এই জায়গাটা একেবারে মানে অন্ধকারাচ্ছন্ন, আসলে মানে এই যে গাছপালা দিয়ে চতুর্দিকে একেবারে উপর থেকে পুরোটা দেখতে পারতাম, আনফরচুনেটলি দেখতে পাচ্ছি না। দেখাও, সবাই একটু দেখাও। হ্যাঁ, যে আমরা কিন্তু এই বেশ কয়েকজন এখানে আসছি। তো চলো একটু নিচের দিকে যাই এখান থেকে। এই যে দেখো ভুতুরের যে রাস্তা, এখান থেকে কেউ যদি আসলে আসে প্রথম একা একা, এখানে তো আসা মোটেই সম্ভব নয়। হ্যাঁ, এই সুরঙ্গের মতো অবস্থা। এই যে এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসলে বের হব। ভিতরে কি অন্ধকার দেখো, ভারী অন্ধকার। এই যে এখান থেকে কিন্তু একটা সিঁড়ি আছে, ওই যে দেখা যাচ্ছে ভিতরে। আর এই যে এখান থেকে যদি একটু বের হয়ে যাই, তাহলে এদিকে একটা ঘর আছে। এই যে জাস্ট ওয়াও। প্রাচীন নিদর্শনগুলো দেখলে আসলে আমরা একটা জিনিস কল্পনা করতে পারি যে আদিম যুগের মানুষ যারা ছিল তারা এই নিদর্শনগুলো কিভাবে তৈরি করছে। তা তৎকালীন সময় না ছিল প্রযুক্তির তেমন একটা বিপ্লব, তেমন ছিল না আসলে প্রযুক্তির উদ্ভব। তারপরেও যে তারা এত সুন্দর করে কিভাবে তৈরি করছে, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই যায়। যাই হোক, আমরা কিন্তু এই শিক্ষাগুলো আরও থেকে নিয়েছি। ওই যে মিশরের পিরামিড, সেটা তো আরও বহু আগের। তো আমরা আরও একটা এইটার ভিতর দিয়ে একটু যাই। ভিতরে যে অন্ধকার, বাবারে বাবা। এখানে কিন্তু একা আসলে এই যে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েও কিন্তু উপরের দিকে ওঠা যায়। যদি আমাদের সময় স্বল্পতার কারণে ভিতরে যাব না, উপরে উঠবো না, ভিতরটা পরিদর্শন করতেছি। এখানে মানুষ বসবাস করাটা একেবারেই রিস্ক। এই যে এখান থেকে একটা সিঁড়ি আছে দেখো, এই সিঁড়ি দিয়ে কিন্তু আরও উপরে ওঠা যায়। আচ্ছা, সিঁড়ি কিন্তু একেবারেই ফাটল ধরে আছে, এখান থেকে কিন্তু চাইলেও উপরে ওঠা যাবে না, বিকজ এই সিঁড়ি থেকে পড়ে যেতে হবে। নিদর্শন, এগুলো হচ্ছে প্রাচীন নিদর্শন। এই যে এখানে এই যে নিদর্শন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আসলে খোদাই করা কিছু নকশা ছিল। আমরা কিন্তু সেগুলো এখন দেখতে পাচ্ছি না, যদিও হয়তো বা মানুষের বা এরকম কিছু একটা ছিল। এই যে দেখো প্রত্যেকটা জায়গাতে আসলে খোদাই করা নকশা ছিল। সেগুলো হচ্ছে এখন আসলে বিলুপ্তর পথে, ভেঙে ফেলছে এগুলো। তো আমাদের আরও একটা সামনে আছে সব থেকে বড় যেটা, ওই যে ওইটা। তো ওইটাতে কীভাবে যাওয়া যায়? এটা ছিল মনে হয় প্রাসাদ টাইপের কিছু, প্রসাদ। হ্যাঁ, এত বড় একটা নিদর্শন, অসম্ভব সুন্দর। এই যে এইখান থেকে কিন্তু যাওয়া যায় এটার মধ্যে। আচ্ছা, এটার ভিতরে যাই, এটার ভিতরে যাই, চলো এটা দিয়ে ভিতরে যাই। হ্যাঁ, ওইটাই সাবধান আর কি, বি কেয়ারফুল, বিকজ ওইটা কিন্তু দেখা যায় না, মানে বল্লা টল্লা না থাকলে। এখানে নেটওয়ার্ক পাবে না, ভুতুরে জায়গা তো, ভুতুরে এলাকা। এই যে দেখো, ও নো, কি ভয়ঙ্কর দৃশ্য ভিতরে। হ্যাঁ, এখানে একটা সিঁড়ি আছে, যদিও সিঁড়িতে যাওয়ার দরকার নেই। আর ভিতরটা পুরোটাই অন্ধকার, ভিতরে হিংস্র জাতীয় পশু পাখি থাকতে পারে, একটু বি কেয়ারফুল থাকতে হবে আমাদের। আজকের অনুসন্ধানী পর্বে আমরা ভিতরে কিন্তু অ্যাটাক হতে পারি, সো বি কেয়ারফুল। এইখান থেকে ঢুকে এই যে বামে আরেকটা দরজা গেছে, আমরা সেই দিকে যাব। এই যে এই দরজা দিয়ে আমাদের এই যে সব থেকে বড় যে বিল্ডিংটা, সেটা হচ্ছে এই যে এটা, এই দুইটা পার্টের অংশ। বেশ বড় জায়গা নিয়ে, আসলে এটা কতটা জায়গা, এই যে দেখো, এই যে দরজা, এই দরজা দিয়ে যদি আমরা চলে যাই, তাহলে
আসলে তারা এই যে দেখো কি করছে আসলে, মানে সুরঙ্গ মুরঙ্গ যে এত কিছু করে রাখছে, এগুলো কি আসলে লুকানোর জন্য নাকি মানুষকে শাস্তি দেওয়ার জন্য, আমি কিন্তু আসলে এখন পর্যন্ত অনুভব করতে পারতেছি না মূলত বিষয়টা কি ছিল। এই যে হয়তো কিছু একটা হবে। হ্যাঁ, ওই যে একটা বিল্ডিং যেটাতে আমরা একটু আগেই ছিলাম, আলাদা আলাদা করে তারা ঘর তৈরি করে রাখতে হয়েছে। এইখানে দেখো কিছু ছিল, দেখো এখন আচ্ছা চলো ওই 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 আরেকটা পরিদর্শনে বাকি, আমরা প্রত্যেকটাতে একটু আসলে আমাদের পদার্পণ থাকবে এখানে, তো আমরা ওই আরেকটা বাকি আছে ওটাতে একটু যাই। বড়টা এখনো রয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, এখানে কিগুলো রয়েছে এখান থেকে ছাদে যাওয়া যায় আর কি, একটা সিঁড়ি আছে। দেখতো এখানে সিঁড়ি কোথা থেকে আসে? এই যে সিঁড়ি, আসো। সেই রাস্তা দিয়ে কোথায় যায়, উপরে ওঠা যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি আছে ওদিকে? শাস্তিঘর নাকি আয়নাঘর? আয়নাঘরের মধ্যেই গেছে, সুরঙ্গ? একটু দেখাও, আসো। আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় একটা সুরঙ্গ খুঁজে পেয়েছি আমরা, তো সুরঙ্গটা একটু পরিদর্শন করব, দেখি তো কোথায় গেছে এই রাস্তা? শর্ত। রাস্তা কোথায় গেছে এই যে? কোনো দেখছো আসলে আসেনি ভিতরে? হ্যাঁ, প্রাণী থাকতে পারে এখানে, কিন্তু এই যে প্রচুর পরিমাণে এই যে কাপড় চোপড়ে পরার গন্ধ, মানে এখানে হচ্ছে মানুষ আড্ডা আড্ডা দেয় আর হচ্ছে গাঁজা টাজা খায় হয়তো বা। তো এইখান থেকে হচ্ছে উপরের দিকে দেখতো কি আছে উপরের দিকে জায়গা। লাইট মেরে যাবে, হ্যাঁ সাবধান। ওরে বাবা, সিঁড়ি, এগুলো দেখলে আসলে অবাক হওয়ার মতো কথা, মানে তারা যে কিভাবে এই নিদর্শনগুলো তৈরি করেছে। আই জাস্ট, এই যে আমরা একটা ছাদের উপর আসছি, কিন্তু আরও একটা ছাদ আছে এখানে। ওয়াও, হোয়াট এ নাইস আসলে এই নিদর্শনগুলো। হ্যাঁ এই সাইডে যাও যাবে না, এই পর্যন্ত আছে। আচ্ছা দিই তো শর্ত। আচ্ছা, এই ছাদটাও কিন্তু ওই আগের ছাদের মতো, এইখান থেকে এই পর্যন্তই আসা যায়, এর উপরে আসা যায় না। যদিও মানুষের তেমন একটা হস্তক্ষেপ এখানে নাই, যার কারণে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। যদি একটু মডিফাই করে রাখা যেত। হ্যাঁ, আচ্ছা, এই যে এখান থেকে আমরা মূলত এখান থেকে বেরোইছি, এই যে আমাদের আরও একটা বিল্ডিং সামনে আছে। হাঁটতে হাঁটতে শ্বাস ঘন হয়ে আসছে। আর এখানে আমি একটা বিষয় দেখে অবাক হচ্ছি যে আসলে ছোট ছোট কক্ষ আছে, একেবারে ছোট। এই কক্ষগুলো দিয়ে আসলে তারা সুরঙ্গ হিসাবে ব্যবহার করতো। মনে হয় এটা কি সিঁড়ি, দেখতে এটা কি? আচ্ছা, এটা ছিল সিঁড়ির জায়গা। আমি আসলে চিন্তা করতে পারি না এই এতটুকু দরজা কেন, মানুষকে এটা থেকে আসলে বেরোইতে পারতো নাকি বিল্ডিংগুলো একটু ডাবছে মাটির দিকে। আচ্ছা, এইখান থেকে এই যে অংশটা, এটা কিন্তু মানে ভেঙে নিচের দিকে পড়ছে, কারণ এটা হচ্ছে ছাদ, উপরে আরও একটা তালা। আমরা এই যে মোটামুটি এই কয়েকজন আসছি, সামনে আসো এদিকে। আচ্ছা, এই জায়গা থেকে মানে এই বিল্ডিংগুলো হচ্ছে মাটির নিচে অনেকটা ডেবে গেছে, যার কারণে দরজাগুলো খুব সংকীর্ণ হয়েছে এখন। ওই যে একটা সিঁড়ি আছে, ওইটা মনে হয় নিচের দিকে সিঁড়ি, তাই না? নিচে গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের বের হওয়া যাবে, কিন্তু একটু কষ্ট হয়ে যাবে আর কি। যাই দেখি ক্যামেরাটা নিয়ে, খুব বেশি প্যারাদায়ক। আস্তে কায়েস, আস্তে, তুমি আস্তে বের হও। এখানে নিদর্শন হচ্ছে এই যে দেখো, বড় বড় বেশ কয়েকটা গাছ আছে, ব্যাপক পুরনো। এই গাছগুলোর বয়স মনে হয় অনেক বেশি হবে। আর চতুর্দিকে হচ্ছে বাগান, চতুর্দিকে বাগান বাড়ি, মানুষের আনাগোনা তেমন একটা নেই এখানে। এইখানে জায়গাটা হচ্ছে এই যে এই রাস্তা দিয়ে মনে হয় ভিতরের দিকে যাওয়া যায়, এই যে একদম সামনের দিকে। তো আমরা হচ্ছে এই বরাবর যাব। হ্যাঁ, ওইখানে ওই যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, হয়তো বা এই ঘরে কেউ, তারপরেও একটা বাড়ি আছে। হ্যাঁ, বাড়ি আছে চতুর্দিকে, এদিকেও তাদের বসবাস আছে মানুষের কিছুটা। হ্যাঁ, তো আসলে আমরা মোটামুটি বেশ খানিকটা পরিদর্শন করেছি। তো আমাদের কি সুন্দর জায়গা আসলে। এইসব নিদর্শনগুলো আমরা যদি পরিদর্শন না করি, তাহলে কখনো আসলে কল্পনাই করা যায় না যে সৌন্দর্য কতটা, এবং এটা আমাদের চোখে, মানে একেবারে চোখে দেখতে যে কতটা সুন্দর লাগে। তো আসলে আমাদের এই প্রাচীন নিদর্শনগুলো দেখার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, বিকজ তৎকালীন সময়ে মানুষের মাথায় কতটা ব্রেন ছিল, যার ফলশ্রুতিতে তারা এরকম বড় বড় অট্টালিকা তৈরি করেছে কোনো প্রযুক্তির উদ্ভব ছাড়াই। আমরা সেখানে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছিলাম আসলে মানুষের কারুকার্য কতটা সুন্দর এবং নিপুণ হতে পারে। এখন আমরা যে ছোট্ট বিল্ডিংটার সামনে দাঁড়ানো, এটা অবশ্যই ছিল একটা মন্দির, হতে পারে কালী মন্দির বা দুর্গা মন্দির। বাইরে থেকে যেমন দেখা যাচ্ছে, ভিতরে প্রবেশ করে দেখি চলো ভিতরের কি অবস্থা।
আসলে বিল্ডিং এর কারুকার্য বয়সের ভারে একেবারে নুইয়ে পড়েছে। ভিতরে প্রবেশ করে আমরা দেখছিলাম যে আসলে এর কারুকার্য বা সৌন্দর্যটা কতটুকু। ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখলাম যে আসলে কোথায় মূর্তি রাখা হতো এবং কোথায় উপাসনা করা হতো। তো সেখানে একটু সময় ঘোরাফেরার পরে আমরা পর্যবেক্ষণ করলাম যে ঠিক এই জায়গাটাতেই মূর্তি বসানো ছিল এবং এখানেই পূজা এবং অর্চনা করা হতো। তো আরেকটু পরিষ্কার হওয়ার জন্য পা দিয়ে নিচের জায়গাটা পরিষ্কার করে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে এখানেই আসলে তাদের মন্দির ছিল। এই যে ছোট বাড়িটা দেখা যাচ্ছে এইখানে 3টা গেট, মানে এই যে 3টা দরজা দেখা যাচ্ছে, তিনটার দরজাই কিন্তু বন্ধ। জি, বন্ধ হচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু তালা নাই, কিন্তু তারপরে এটার ভিতরে প্রবেশ করা নিষেধ, যার কারণে এই দরজায় কেউ নকও করে না আর কেউ ভিতরে প্রবেশও করে না। এখন স্থানীয় জনসাধারণের মাধ্যমে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে, ক্যামেরার দিকে নিয়ে আসো, যেটা জেনেছি একেবারে কিন্তু নরবর, মানে এই যে ঠক ঠক, ঠিক আছে, আমরা যদি দরজায় নক করি ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না, তথাপিও মানুষ ভিতরে যায় না, কারণ এটার ভিতরে দরজা যে খুলছে বা যে গেছে, মানে লোকমুখে প্রচলিত কথা আছে যে ভিতরে যদি কেউ যায় বা দরজা কেউ খুলে তাহলে খানিকটা সময়ের মধ্যেই সে নাকি অসুস্থ হয়ে যায়, জ্বর, কাশি, ঠান্ডা বা এরকম কিছু একটা অসুস্থতার মাধ্যমে একসময় নাকি দুনিয়া থেকেও তাকে চলে যেতে হয়। তো লোকমুখে প্রচলিত এই কথার কোনো ভিত্তি নেই, কারণ আমরা আরেকটু পর্যবেক্ষণ করে দেখতে পারলাম যে ভিতরে আসলে পূজা অর্চনা করা হয়। পুজোর জন্য যে জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু ভিতরে একদমই নতুন, চকচক। অতএব স্পষ্টতই বোঝা যায় যে মানুষের আনাগোনা এখানে রয়েছে এবং ভিতরেও কেউ প্রবেশ করে, যার কারণেই আসলে 3টা দরজা এখানে আটকিয়ে রেখেছে তারা, যেন ভিতরে তেমন একটা ক্ষতি না হয়। ঘড়ির কাঁটা ছিল ঘূর্ণায়মান। স্বল্প সময়ের এই ভ্রমণ আমাদের ইতিমধ্যেই শেষ হতে চলেছে। আসলে বাংলাদেশের অভ্যন্তরে যতগুলো দর্শনীয় স্থান আছে প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা নিদর্শনগুলো পরিদর্শন করা উচিত। আমরা কিন্তু আমাদের হাতে খানিকটা সময় পেলেই ছুটে চলি আসলে পরিদর্শন করার জন্য। পরিদর্শন পর্বের এই ক্ষুদ্র উপস্থাপনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটির পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।